TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রানা রাইহান। দেশের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার ক্যাপিটাল ভবনের রোটন্ডায় প্রধান বিচারপতি রবার্টস তাকে শপথ পড়ান। এই অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্ট পাশাপাশি উপস্থিত ছিলেন সাবেক প্রেসিডেন্টরা, যেমন বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ, বিল ক্লিন্টন। তার সাথে আরও ছিলেন অনেকেই। তারাই আলোচনায় এসছেন। টেক বিলিয়নিয়ার বলা হচ্ছে তাদেরকে। বিলিয়নার বললে কম বলা হবে। $500 বিলিয়ন মালিককে বিলিয়নার শুধু বলাটা নিশ্চয়ই খুব বেশি ভালো কিছু না। প্রেসিডেন্ট পদ থেকে সরে যাওয়ার মাত্র 20 মিনিট আগে নিজের পরিবারের পাঁচজন সদস্য সহ হাউস সিলেক্ট কমিটির সদস্য এবং ক্যাপিটাল হিলে হামলার মামলায় সাক্ষ্য দেওয়া 4 পুলিশ কর্মকর্তাকে আগাম ক্ষমা ঘোষণা করেছেন জো বাইডেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের ক্যাপিটাল ওয়ান অ্যারেনা মঞ্চে প্রথম ভাষণের পর প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার আদেশে স্বাক্ষর করেছেন, অর্থাৎ আমেরিকা আনুষ্ঠানিকভাবে প্যারিস ক্লাইমেট অ্যাকর্ড থেকে বের হয়ে গেল। এরকম পর্যন্ত 80টি নির্বাহী আদেশে তিনি স্বাক্ষর করেছেন, অর্থাৎ আগের যে নীতি ছিল, আগের প্রশাসন, বাইডেন প্রশাসন এরকম নীতিগুলো বাতিল করেছেন। আরও করতে যাচ্ছেন, প্রথম দিনই করবেন এরকম বলা হচ্ছে। হ্যাঁ, আগে যে প্রথমবার যেটা হয়েছিল প্যারিস ক্লাইমেট চুক্তি থেকে বের হয়ে গেছিল, এবারও তাই করলেন। এই আলোচনাগুলোর মধ্যে আমরা থাকবো। এছাড়া আমাদের সাথে আলোচনা থাকতে পারে যেটি বাংলাদেশি কমিউনিটির আগ্রহের জায়গা, যে ডোনাল্ড ট্রাম্প নতুন করে ক্ষমতায় আসার পরে বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্কের ক্ষেত্রে কোনো দোলাচল তৈরি হবে কিনা, কোনো আশঙ্কা আছে কিনা, কোনো খুশির কিছু আছে কিনা। মানে আমরা দেখছি যে একটি পক্ষ মনে হচ্ছে খুশি হয়েছে, এরকম আমরা দেখছি, আর একটি পক্ষ মনে হচ্ছে ভয় পাচ্ছে। বিভিন্ন পক্ষ থেকে এরকম চিন্তাভাবনা আছে, অন্তত বিভিন্ন মাধ্যমে, সোশ্যাল মিডিয়া এগুলো দেখতে পাচ্ছি। আসলে কি এগুলো আমার সাথে আলোচনার জন্য আছেন সৈয়দ মাহমুদুল্লাহ, সিনিয়র সাংবাদিক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আছেন ডক্টর শফিকুর রহমান, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন, সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটি। আপনাকেও স্বাগত জানাচ্ছি। সবাইকে শুভেচ্ছা। আমি শুরুতে সৈয়দ মাহমুদুল্লাহর কাছে যেতে চাবো যে এই যে আজকে হলো আনুষ্ঠানিকভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি, যেটি আমরা 2021 সালে দেখেছিলাম। এবার সেরকম কিছু দেখা যায়নি। স্মুথলি এই শপথ অনুষ্ঠান হয়েছে। পাশাপাশি বসে থেকেই একে অপরের বিরুদ্ধে কথা বলেছেন, আমরা এরকমই দেখছি, এবং সবাই যার যার বিরুদ্ধে কথা মনোযোগ সহকারে শুনে গেছেন। তো বেশ কিছু নির্বাহী আদেশ এসছে। তারপরে শপথ পরবর্তী সময়ে ডোনাল্ড ট্রাম্পের যে ভাষণ, সেখানে বক্তব্য আসছে। আরেক জায়গায় কথা বলেছেন জো বাইডেন, এবং তিনি কিছু কাজও করেছেন, ক্ষমা ঘোষণা করেছেন বিভিন্ন জায়গায়, এবং বলেছেন এর পেছনে যুক্তি হিসেবে যে তিনি বুঝতে পারছেন, অনুমান করতে পারছেন যে নেক্সট প্রশাসন কি করতে যাচ্ছে। এই জায়গা থেকেই প্রতিহিংসার শিকার হইতে পারে, এরকম একটা জায়গা থেকেই, যুক্তি থেকে তিনি এদেরকে ক্ষমা ঘোষণা করেছেন। যদিও অনেকেই সমালোচনা করছেন। ডোনাল্ড ট্রাম্প নিজেই বলছেন যে এটা লজ্জাজনক, এরকম বলছেন। সৈয়দ মাহমুদুল্লাহ, এই আপনার কি বলবেন, কি প্রতিক্রিয়া আপনার? এটা তো একটা বিশাল পরিবর্তন। যুক্তরাষ্ট্রের, আপনি যেটা উল্লেখ করলেন, 47তম রাষ্ট্রপতি হিসেবে ডোনাল্ড ট্রাম্প আজ শপথ নিয়েছেন, এবং শপথ নেওয়ার আগে থেকেই তিনি ঘোষণা করছিলেন শপথ নেওয়ার পর প্রথম দিনেই তিনি অন্তত 100-র মতো নির্বাহী আদেশ সাইন করবেন, এবং সেটা একটার থেকে আরেকটা তুমুল পরিবর্তনকারী এই ধরনের বেশ কিছু নির্বাহী আদেশে তিনি স্বাক্ষর করেছেন। এবং এর আগে প্রেসিডেন্ট বাইডেন তার নির্বাহী আদেশ বললে যে সমস্ত ব্যবস্থা নিয়েছিলেন, তার মধ্যে বাইডেনের 78টা আদেশকে তিনি বাতিল করেছেন। এবং এটা করতে পারেন, যুক্তরাষ্ট্রের এক প্রেসিডেন্টরা যখন আসেন, নির্বাহী আদেশ বলে আগের নির্বাহী আদেশ বাতিল করে দিতে পারেন এবং নতুন সব ব্যবস্থা নিতে পারেন। তবে
মানে কিছু কিছু নির্বাহী আদেশ যদি মানে কংগ্রেসের সীমারেখার ভিতরে হয়, এখতিয়ার মধ্যেও সেগুলো পরে চ্যালেঞ্জ হতে পারে। যাই হোক, তো নির্বাহী আদেশে যে সমস্ত কাজ তিনি করেছেন তার মধ্যে একটা হচ্ছে 2020 সালে 21 সালের 6 জানুয়ারি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন, ক্যাপিটল হিল, কংগ্রেস ভবন যেটাকে বলে, সেখানে যে আক্রমণ করেছিলেন ট্রাম্পের সমর্থকরা যারা করেছিল, তাদের মধ্যে অনেককে মানে কারাদণ্ড দেওয়া হয়েছে, স্বল্প মেয়াদী, দীর্ঘমেয়াদী, এবং কয়েকজন বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে। তার ভিতরে উনি 1500 জনের মানে মানে 1500 ক্ষমা করে দিয়েছেন, আর 6 জনের উনি করেছেন, কমিউট করেছেন। রাইট, সেটা কমিয়ে দিয়েছেন। হ্যাঁ, 1500 জনকে ক্ষমা করেছেন। ক্ষমা মানে একদম কমপ্লিট, এদের বিরুদ্ধে আর কোনো কিছু হতে পারবে না, এক। আর 6 জনেরটা তিনি কমিউট করেছেন। যাই হোক, কমিউট করা মানে হচ্ছে তাদের, আর সেটা আমরা এখনো বিস্তারিত পাইনি। কমিউট অনেক ধরনের হচ্ছে, একটা হচ্ছে যে এই পর্যন্ত যেটা সার্ভ করেছে সেটাতেই শেষ, যে পর্যন্ত জেল টার্ম সার্ভ করেছে যদি করে থাকে তারা। আর একটা হচ্ছে সেটা কমিয়ে দেওয়া। তো কি করেছেন না করেছেন বিস্তারিত এখনো জানা যায় না। এই একটা, তিনি এর আগের বার প্রেসিডেন্ট হয়ে আন্তর্জাতিক একটা চুক্তি হয়েছিল সারা পৃথিবীর জলবায়ুর উষ্ণতা, ভয়ঙ্কর অবস্থা, পৃথিবী যে পরিস্থিতি তাকে সামাল দেওয়ার জন্য পৃথিবীর সব রাষ্ট্র মিলে বিশেষজ্ঞদের ওপিনিয়ন নিয়ে মতামতের ভিত্তিতে একটা জলবায়ু চুক্তি স্বাক্ষর করেছিল প্যারিসে। সেই চুক্তি থেকে আগের বার প্রেসিডেন্ট হয়ে ট্রাম্প সেখান থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন। এবারে প্রথম দিনেই তিনি প্রত্যাহার করে নিলেন। তিনি সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করেছেন, এবং জরুরি অবস্থা ঘোষণার মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী, ন্যাশনাল গার্ড এদেরকে সেখানে পাঠাতে পারবেন, মোতায়েন করতে পারবেন, মানে যেন অবৈধ লোকজন যুক্তরাষ্ট্রের ভিতরে না আসতে পারবে। আর তাছাড়া তিনি এর আগেই বলেছেন তিনি একেবারে অতি দ্রুত ইলিগাল, অবৈধ যে সমস্ত বসতকারী যুক্তরাষ্ট্রে আছে, অবৈধ অভিবাসন মানে অভিবাসী যারা আছে, তাদের ভিতরে বিশেষ করে যাদের বিরুদ্ধে ক্রিমিনাল মানে অভিযোগ আছে, অপরাধের অভিযোগ আছে, তাদেরকে সহ অবৈধ সবাইকে উনি তাড়িয়ে দেবেন বলেছিলেন। 1,10,00,000 থেকে 1,20,00,000 অবৈধ আছে। এইটার এখনো তিনি ওদের মানে অভিযান না চালালেও জরুরি অবস্থা ঘোষণা করার মাধ্যমে তিনি মানে হুঁশিয়ারি দিলেন যে তার একটার পর একটা ব্যবস্থা আসছে। এ তো মাত্র প্রথম দিন। সারাদিন তিনি শপথ নিয়েছেন, একটা কংগ্রেসের মানে লাঞ্চে ভোজসভায় অংশগ্রহণ করেছেন, 2 জায়গায় বক্তৃতা করেছেন, স্যালুট নিয়েছেন। এগুলা শেষ করে হোয়াইট হাউসে এসে একটার পর এক সাইন করে চলছেন। বলে এখনো সাইন করার শাসনে উনি রাত্রে শোয়ার আগে পর্যন্ত হয়তো আরো অনেক কিছু স্বাক্ষর করবেন, ইত্যাদি ইত্যাদি। ফলে নানা ধরনের মানে যুগান্তকারী ব্যবস্থা নিয়েছেন। আর উনি যে আরেকটা কয়েকটা কথা বলা উচিত, উনি ওনার ভাষণে কতগুলো যে গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে যুক্তরাষ্ট্রের আমরা আমার মাধ্যমে ভাষণ নিয়ে একটু পরে আসি আলোচনায়। ওকে, যাই হোক, তাহলে আমরা এই আপাতত এখানেই শেষ করছি। আমি একটু ডক্টর শফিকুর রহমানের কাছে যেতে চাইবো যে হ্যাঁ, যথার্থই বলেছেন যে পরস্পর বিপরীতধর্মী অ্যাকশন জো বাইডেনের কাছ থেকে শেষ মুহূর্ত পর্যন্ত আমরা পেয়েছি। আমরা ডোনাল্ড ট্রাম্পের অ্যাকশন, সেগুলো তিনি দায়িত্ব নেওয়ার শপথ নেওয়ার পরপরই শুরু করেছেন। তিনি একজন ক্ষমা করে দিয়েছেন একজনকে, একের পর এক লোককে, আর একজন এসে আগের সমস্ত আদেশ নীতিমালা সব বাতিল করছেন একের পর এক। এইটা কি এই বিপরীত চিত্রে এর মধ্যে কি ঐক্য আছে নাকি, কি দেখেন আপনি? ঐক্য আছে কিছু, তো ফেডারেল গভর্নমেন্টের ল রেগুলেশন সেগুলো তো থাকবে, যেগুলো কংগ্রেসের ল রয়েছে, কনস্টিটিউশনে রয়েছে, সেগুলোর ভেতরে তো কোনো রকম হাত কোনো প্রেসিডেন্টই সহজে দিতে পারবে না। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা মানে আমি শুনছিলাম রিভেঞ্জ প্রেসিডেন্ট হিসেবে আইডেন্টিফাই করা হচ্ছে এই ডোনাল্ড ট্রাম্পকে। রিভেঞ্জ প্রেসিডেন্ট বলতে যা বোঝা যায় যে আগে যা হয়েছে সব ভুল, এবং আগে যারা বড় বড় লিডারশিপ বা অন্য কিছু ভুল করেছে তাদের বিরুদ্ধে একেবারে সরাসরি
অ্যাকশন নিতে হবে এবং একটা মানে অতীতকে এই গত 4 বছরে ডেমোক্র্যাটসরা যা করেছে সব ভুল হয়ে গেছে এবং আমেরিকার বিরুদ্ধে চলে গেছে, এইরকম একটা পার্সপেক্টিভ থেকে সে আসছে, সে কথা বলার চেষ্টা করছে। কিন্তু এর সাথে সাথে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে তার ব্যক্তিগত পার্সোনালিটি, চরিত্র। উনি, আমরা সবাই জানি যে উনি সেলফ সেন্টার্ড, উনি একজন নার্সিসিস্ট, অর্থাৎ উনি নিজেকে সব কিছুর মধ্যে একেবারে সেন্টার পয়েন্টে রাখতে চান, সারা পৃথিবী যেন চারদিকে ঘোরে, সে কোনো ভুল করতে পারে না, অন্যরা ভুল করছে, সে যা করছে সব ঠিক। এবং তার যে একটা মানে সেলফ লাভিং একটা ক্যারেক্টার, পার্সোনালিটি তার রয়েছে। এই পার্সোনালিটি কোনো ব্যক্তি যদি অনেক অনেক পাওয়ার পেয়ে যায়, যেমন আমেরিকান প্রেসিডেন্টের পাওয়ার মানে হচ্ছে সারা পৃথিবীর প্রেসিডেন্ট, সে প্রত্যেকটা দেশকে কন্ট্রোল করতে পারে, তার আর্মি, তার মিলিটারি, তার বিভিন্ন রকম মানে টাকা পয়সা, অর্থনৈতিক বিভিন্ন কাজে, ফরেন পলিসিতে বিভিন্নভাবে কন্ট্রোল করতে পারে। এখানে উনি কি করবেন না, আমি রিভেঞ্জ প্রেসিডেন্টের কথা বলছিলাম, যে এসে যে উনি কি করবেন। প্রথমেই আমরা দেখেছি আজকে 80টা 100টার মতো মানে এক্সিকিউটিভ অর্ডার দিয়েছেন এবং পুরনো প্রেসিডেন্টের প্রতি এতটুকু রেসপেক্ট নেই, বা তার যে অ্যাকমপ্লিশমেন্ট বা উনি যেটা করেছেন তার প্রতি এতটুকুও সম্মান উনি দেখান না তার ভিন্ন পার্টির জন্য। এখন বিভিন্ন রকম প্রশ্ন আসবে, বিভিন্ন রকম সিচুয়েশন আসবে যে কিভাবে উনি ওটাকে ডিল করবেন। আমরা যদি প্যালেস্টাইনের অবস্থা দেখি, আমরা যদি গাজার অবস্থা দেখি, তাহলে উনি গাজায় এবং আজকে যে শান্তি চুক্তি হয়েছে গতকালকে, সেটাই পুরো ক্রেডিট প্রেসিডেন্ট বা ডোনাল্ড নিয়ে যাচ্ছেন। এবং আপনি যদি ওই আজকে তার লাস্ট প্রোগ্রামটা দিতে, থার্ড বক্তৃতায় যাদের আত্মীয় স্বজনরা মারা গেছে বা ধরে নিয়ে গেছে বা জিম্মি হয়েছে, তাদেরকে সামনে এনে ফ্রন্টে এমনভাবে এটাকে প্রেজেন্ট করেছে এই রিপাবলিকান পার্টির গ্রুপ, যে ডোনাল্ড ট্রাম্প সব করেছে এবং জো বাইডেন গত 4 বছরে কোনো কিছুই করেনি এই মানে ইরানের বিরুদ্ধে বা ইসরায়েলের পক্ষে গাজার যে কনফ্লিক্ট রয়েছে। এই যে একটা ইমেজ তৈরি করা এবং তার যে ব্যক্তিগত পার্সোনালিটির ইনফ্লুয়েন্সে আমেরিকার এবং সারা বিশ্বের, ইউরোপের এবং সারা বিশ্বের মানে ফিউচার পলিসি ডিক্টেটেড হবে। এটাই একটা ভীতি মানে বেজ, একটা ফিয়ার বেজ ভবিষ্যৎ আমরা অনেক সময় দেখার মানে অনেকে ফিল করছে, যারা ইমিগ্রেন্টস আছে, আমরা এটা নিয়ে আলোচনা করব, বা অন্যরা রয়েছে অর্থনীতিতে যারা রয়েছে, আমরা দেখছি যে খালি বিলিয়নিয়ারদের এবং পৃথিবীর যে কজন, ফ্রান্সের যে রিচেস্ট পার্সন তাকে দাওয়াত করা হয়েছে, ইন্ডিয়ার যে রিচেস্ট পার্সন তাকে দাওয়াত করা হয়েছে তার অনুষ্ঠানে। এই যে টাকা এবং পয়সা সেন্টার্ড লাইফ, এটা বাদেও যে সাধারণ মানুষের একটা লাইফ আছে, ডেমোক্রেসি এবং ভোটের একটা মানে হিউম্যান রাইটসের এবং ডেমোক্রেসির একটা ভূমিকা রয়েছে, এই ধরনের কোনো আলোচনা, কোনো কিছু তার মাথার মধ্যে বা তার পলিসিতে আমরা দেখতে পাই না। জি, আপনাকে ধন্যবাদ। আমি যাব সৈয়দ মাহমুদুল্লাহর কাছে। দেখেন, এখানে কয়েকজন বিলিয়নের নাম বললেন, এর বাইরে মার্ক জাকারবার্গ, ফেসবুকের প্রতিষ্ঠাতা, আছেন হচ্ছে যে অ্যামাজনের সিইও জেফ বেজস, আছেন হচ্ছে গুগলের সিইও সুন্দর পিচাই, আছেন বিখ্যাত ইলন মাস্ক, এরা সবাই আছেন, আর তো বললেন। এখন এরই মধ্যে আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন লোকজনের একজনের আশঙ্কা যে ট্রাম্প এর ক্ষমতা নেওয়ার মধ্য দিয়ে দেশে আমেরিকায় ফ্যাসিজমের
যে সূত্রপাত হবে, শুরু হবে, সেরকম কি দেখছেন আপনি? ফ্যাসিজমের যে ক্রাইটেরিয়া থাকে, বৈশিষ্ট্য থাকে, তার মধ্যে কি পড়বে কিনা? তার পাশে যে বিলিয়নাররা আছে তাদেরকে দেখেই বা কি মনে হচ্ছে আপনার? নীতির ক্ষেত্রে জনগণের উন্নতি অবনতি সেটা একটা প্রভাব ফেলবে, কিন্তু বিলিয়নাররা পাশে আসে বললেই তার নীতি ফ্যাসিবাদী নীতি হবে এটা না। সেটা হচ্ছে গণতান্ত্রিক যে রীতিনীতি রাষ্ট্রের, গণতন্ত্রসম্মত। গতবার তিনি হেরে গিয়ে বলছিলেন যে না আমি হারিনি, জোর করে ক্ষমতা কবজা করে রাখার চেষ্টা করেছিলেন, এই তো তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ। এবং সেই জন্যই তো 6 জানুয়ারির ঘটনা ঘটেছিল, পার্লামেন্ট ভবন, কংগ্রেস ভবন আক্রমণ করা হয়েছিল। ওগুলাকে সমর্থন করা, গণতান্ত্রিক পথে পদচারণা করা, গণতন্ত্রকে মানে মানে ব্যবহার করে মানে গণতন্ত্রকে ক্ষুণ্ণ করার চেষ্টা করা, শাসনতান্ত্রিক সাংবিধানিক ব্যবস্থাকে মানে বিপন্ন করা, এগুলো হচ্ছে ফ্যাসিস্ট ব্যাপার। সেগুলো না করে তিনি যদি নানা ধরনের যে সমস্ত মানে অন্যান্য ব্যবস্থা নেন, যে সমস্ত ব্যবস্থা, যেমন গতবার উনি এসে 1 ট্রিলিয়নের বেশি কর রেয়াত দিয়েছিলেন, যার বেশিরভাগ বেনিফিট পেয়েছিল ধনীরা। এইবার সেটা কয়েক ট্রিলিয়ন ডলার দেওয়ার কথা রিপাবলিকানরা চিন্তা করছে, উনি চিন্তা করছেন, এবং তিনি বলছেন যে সমস্ত জাতির প্রত্যেকটা লোক তার কর রেয়াতে উপকৃত হবে। এখন সেটা যদি হয় সেটা তা নিশ্চয়ই ভালো। তা যদি না হয় তাহলে তার নীতির দ্বারা জনগণ যদি ক্ষতিগ্রস্ত হন, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, দরিদ্র শ্রেণী, তাহলে সেটা তার অর্থনীতির খারাপ, সেটা বিলিয়নারদের পাশে রাখার ফলেও হতে পারে, না রাখার ফলেও হতে পারে। ফলে তার নীতির থেকে ওই যে মানে ফল থেকে একটা গাছের সম্পর্কে আমরা ধারণা করি সেটা দেখা যাবে গতবার। এবং তার নানা ধরনের কথাবার্তা, উচ্চারণ, এগুলো অনেকের মনে প্রচন্ড ভীতি সঞ্চার করে, এবং সেই কথাই বারবার মানে বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন যে ট্রাম্প আসলে গণতন্ত্রের বিপন্ন হতে পারে। এইটি একটা। আরেকটা হচ্ছে যে এটা মানে প্রফেসর সাহেব উত্তর দিয়েছেন অলরেডি। আপনি বলেছিলেন যে একদম শেষ মানে গত কয়েকদিনে তো বাইডেন অনেককে ক্ষমা করে দিয়েছেন পালাক্রমে বিভিন্ন পর্যায়ে, কিন্তু শেষ মুহূর্তে আজকে তিনি যখন ক্যাপিটল হিলে এসেছেন ট্রাম্প সহ, এখানে আসার পরে তার ক্ষমতা চলে যাওয়ার কিছুক্ষণ আগে, ট্রাম্প শপথ নেওয়ার কিছুক্ষণ আগে সর্বশেষ তিনি ক্ষমা করেছেন তার পরিবারের 3 জনকে সহ কয়েকজনকে। 3 জন ভিতরে তার 2 ভাই, তাদের পত্নীরা, এবং তার বোন, তার স্বামী। এটা মানে সুবিবেচনা প্রসূত বলে অনেকে মনে করছেন না। এবং আরেকটা হচ্ছে যে তিনি জেনারেল মার্ক মিলি, ফর্মার মানে চিফ অফ স্টাফ, মানে ইয়ে না মানে কম্বাইন্ড ফোর্সেস যিনি চিফ ছিলেন, তিনি এবং মানে ডক্টর ফৌচি, তিনি মানে রোগ বিশেষজ্ঞ ছিলেন, তাদের 2 জনকেও ক্ষমা করে দিয়েছেন। তাদের 2 জনকে এবং আরো যাদেরকে ক্ষমা করেছেন, চেনিকে ক্ষমা করেছেন। এতে করে অনেকে বলছে যে এটা করে তাদেরকে রিপাবলিকান কংগ্রেসম্যানরা, সেনেটররা, স্পেশালি কংগ্রেস হ্যারাস করতে পারবে। কিভাবে পারবে? বিভিন্ন ব্যাপারে তাদেরকে মানে আর জেলে পাঠাতে পারবে না ওই কারণে, কিন্তু তাদেরকে মানে সমন দিয়ে সাবপিনা দিয়ে বিভিন্ন ইস্যুতে প্রশ্ন করতে পারবে। প্রশ্ন না করলে মানে কংগ্রেস অবমাননার অভিযোগে তাদেরকে সেই জন্য কারাদণ্ড দিতে পারবে, তাদেরকে জেলে পাঠাতে পারবে। ফলে তাদেরকে হ্যারাস করার, এটার কারণে হ্যারাস করার যে সুযোগ কমে গেছে তা না। আপনি কিনজিঙ্গারের দেখছেন কংগ্রেসম্যান এবং সেই কংগ্রেসম্যান, তারা 2 জন কিন্তু গ্রহণ করেনি। তারা আগে থেকে বলেছিলেন আমরা মানে ক্ষমা গ্রহণ করবেন না। চেনির কন্যা ক্ষমা গ্রহণ করেছেন। তো এই রকম আর কি, ক্ষমা করলেই যে মানে তারা সুবিধা মুক্ত হবেন তা না। তো ওভারঅল যে সিচুয়েশন হয়েছে তাতে মানে বাইডেন নিজে পুত্রকে ক্ষমা করেছেন, তার বিরুদ্ধে অভিযোগ ছিল এবং প্রমাণিত অভিযোগ। আমরা একটা বিরতিতে যেতে চাই। জি, আপনার কথাটা ইনকমপ্লিট থেকে গেল, আমরা দরকার হলে ফিরে এসে আলোচনা করব। কিন্তু একটা প্রশ্ন করে যাই, যেটি যে
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আদেশগুলো দিয়েছেন, এই আদেশগুলোর মধ্যে এবং তার এ পর্যন্ত যত কথা তিনি বলেছেন সব জায়গায়, এই ট্রাম্পের এই সব বক্তব্যে, ভাষণে কোথাও কি কোনো বর্ণবাদী এলিমেন্ট আছে কি না? যদি থাকে, এমনিতে প্রত্যেকটা দেশই তার দেশ সীমান্ত সুরক্ষার অধিকার তো রয়েছে, রাইট? সেই জায়গা থেকে ডোনাল্ড ট্রাম্প তার দেশের সুরক্ষা রক্ষা করবেন, তাকে কাউকে যেন অবৈধভাবে অনুপ্রবেশ করতে না পারেন, সব ঠিক আছে। কিন্তু অন্যান্য কিছু সুপ্রিমেসি, হোয়াইট সুপ্রিমেসি, যেটা আগের বার আমরা দেখেছি বিভিন্ন সময়, এই বক্তব্যে আজকে আছে কি না? কারণ তিনি তার ভাষণে বলেছেন অভিজ্ঞতা থেকে তিনি শিখেছেন, তিনি নিজেকে বদলে যাওয়ার ইঙ্গিত করেছেন, সেরকম কিছু আছে কিনা। একটা ছোট্ট বিরতি দিচ্ছি, একটু পরে ফিরে আসছি। যারা আপনারা দেখছেন আশা করছি সাথেই থাকবেন। আর ডেমোক্রেসি অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি। আমি চলে যাচ্ছি আমাদের অতিথিদের কাছে। এবার যাব ডক্টর শফিকুর রহমান, যেটি প্রশ্ন করেছিলাম বিরতির আগে, সে বিষয়ে আপনার কাছে জানতে চাইব। ওটা বলার আগে আমি প্রেসিডেন্ট ট্রাম্পের 3টে বক্তৃতা দিয়েছেন আজকে। উনি 3টি মেজর বক্তৃতা দিয়েছেন। প্রথম বক্তৃতায় উনি খুব সুন্দরভাবে ভবিষ্যতের জন্য, সারা পৃথিবীর জন্য যে গোল্ডেন এজ অফ আমেরিকা কামিং, এইভাবে বলে আমরা সব ইউনিটি চাই, আমি সব একসাথে হয়ে পৃথিবী বা আমেরিকার ভেতরে বিভিন্ন ধর্ম, বিভিন্ন জাতি, বিভিন্ন গ্রুপের সাথে একটা ইউনিটি ফর্ম করব। এটা ছাড়াও ক্যাম্পেইনের ভেতরে, ভোটের ভিতরে যে বিভিন্ন রকম সুবিধা রয়েছে, এগুলো আমরা দেখে এগুলো কারেক্ট করার চেষ্টা করব। এটা ওনার প্রথম বক্তৃতায়, যেটা তিনি ওথ টেকিং এর বক্তৃতায় করেছেন এবং অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় বক্তৃতায় আমরা ওনাকে যেটা দেখেছি, যেটা উনি রিপাবলিকান পার্টির সাধারণ লোকের সামনে যে বক্তৃতাটা দিয়েছেন, সেই বক্তৃতায় আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে উনি বলেছেন যে আমার বিরুদ্ধে সবাই লেগেছে এবং আমাকে ক্ষতি করেছে, আমাকে অপমান করেছে, আমাকে জেলে পাঠানোর চেষ্টা করেছে, আমাকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় অপমান করেছে। আমি এগুলোর কোনো অ্যাকশন নেব কিনা সেটা আমাকে চিন্তা করতে হবে, কিন্তু আমি কিছু অ্যাকশন নেওয়ার জন্য তৈরি হচ্ছি। এবং শুধু তাই না, সেখানে উনি মেনশন করেছেন ন্যান্সি পেলোসির কথা। তখন স্পিকার ছিলেন, যে তাকে আমি যখন 6th of জানুয়ারিতে হচ্ছে একটা ইনসারেকশন হচ্ছে কংগ্রেসের ভেতরে, তখন আমি 10,000 আর মিলিটারি পাঠাবার, পুলিশ পাঠাবার আমি পারমিশনের জন্য বলছিলাম, কিন্তু তারা ওগুলো নেয়নি। তো ন্যান্সি পেলোসি এবং জ্যাক স্মিথ, যে ইন্ডিপেন্ডেন্ট রয়েছে, ইন্ডিপেন্ডেন্ট কাউন্সিল ছিল, যে ফ্লোরিডা এবং অন্যান্য জায়গায় কেস দিয়ে এসছে, তাদের বিরুদ্ধে অনেক কথা বলেছেন এবং তারা সবাই তার শত্রু হিসেবে আইডেন্টিফাই করার চেষ্টা করেছেন। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, মানে ইভেন হিলারি ক্লিন্টন, কারণ প্রেসিডেন্ট ক্লিন্টন একটা স্টেটমেন্টে এক সময় বলেছেন যে হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে তুমি কিছু করতে যেও না, করা ঠিক হবে না, কারণ তোমরা লিগালি স্ট্যান্ড না। লিজ চেনির বিরুদ্ধে, বিভিন্ন লোকের বিরুদ্ধে তার দ্বিতীয় বক্তৃতায় এটা করার চেষ্টা করেছেন। এবং তৃতীয় বক্তৃতায় যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে আমি প্রধান, আমি সব করি, আমি সব জানি, মানে একটা সেলফ সেন্টার্ড একটা, মানে আমি চিফ, আমি করব, এই ধরনের একটা কথাবার্তা। এবং আজকে যেমন ব্রিক্সের কথা উনি বলেছেন, যে ওই ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া এবং চায়নায় ফরেন রিলেশনসে কি করতে পারে, সেখানে আমরা কি করতে পারি। তো এই যে বিভিন্ন বক্তৃতাগুলো, বিভিন্ন টপিকগুলো উনি নিয়ে এসছেন এবং বলছেন এবং বলেছেন, এবং প্রায় 80টা কি 100টা মানে এক্সিকিউটিভ অর্ডার দিয়েছেন, পুরনো সরকারকে সম্পূর্ণভাবে রিজেক্ট করে উনি যে পদ্ধতি বা অ্যাডমিনিস্ট্রেশনে যাচ্ছেন, এখানে বর্ণবাদিতা থাকবে না বলে আমার মনে হয় না। উনি যেটা করেন, উনি বলেন না কিন্তু উনি করেন। ওনার যেটা মানে আমাদের কাছে সমস্যা, যেটা আমরা দেখতে পাচ্ছি, যে বিভিন্ন রকম হয়তো অনেক কথা, বড় বড় কথা বলবেন না, কিন্তু এমন সব কাজকর্ম করবেন, যেমন আমরা জানি যে
আমেরিকায় 117টা মাইনরিটি ইউনিভার্সিটি আছে। এই মাইনরিটি ইউনিভার্সিটির ফান্ডিং ফেডারেল গভর্নমেন্ট থেকে, এডুকেশন থেকে এবং রিসার্চের ফান্ডিং বন্ধ করে দেওয়ার কথা শুনেছি আমরা। এগুলো হচ্ছে একটা বর্ণবাদী পলিসির একটা স্ট্র্যাটেজি, মানে তার করার মুখে বলছেন না, করছেন না, কিন্তু উনি এক্সিকিউটিভ অর্ডারে বা অন্যান্য ভাবে এগুলো করছেন। এছাড়া ভোটিং প্যাটার্নে উনি সামনে কালোদের বা অন্যদের, বিদেশিদের সামনে নিয়ে আসেন এবং দেখেন, কিন্তু যখন অ্যাকচুয়ালি কাজের প্রয়োজন আসে তখন তিনি তার যে পার্সপেক্টিভ, সেলফ সেন্টার্ড এবং রিপাবলিকান এবং ক্রিশ্চিয়ান এবং ওয়েস্টার্ন এবং নন ডেমোক্রেটিক প্রসেস, ডিক্টেটোরিয়াল একটা প্রসেস, সেই ধরনের প্রসেস তার ইমপ্লিমেন্ট হয়। কাজে আমি বলবো না যে এখানে কোনো বর্ণবিদ্বেষী ভাব আসবে না, কারণ 4 বছর অনেক সময়। ওনার ব্যাকগ্রাউন্ডে যদি আমরা জানি, ওনার যেসব বাড়ি ছিল, যেসব অ্যাপার্টমেন্ট ছিল, সেগুলোতে উনি বর্ণবাদী পলিসি ফলো করে এসছেন। কাকে ভাড়া দেবে, কাকে মানে বিক্রি করবে, কার সাথে যাবে, তার এরিয়ায় যেন অন্যরকম কোনো লোক না আসে, সেই ধরনের একটা পার্সপেক্টিভ তার বিলিয়নিয়ার ছিল। বন্ধু ইলন মাস্ক একটা যে অনুষ্ঠানে ছিলেন, আপনি দেখেছেন, সে নাৎসি সাইন, যেটা এখানে হাত দিয়ে রাইট এরকম একটা, এটাকে নাৎসি সাইন হিসেবে পরিচিত, এবং সেটা কি আপনার মনে হয় যে অনিচ্ছাকৃত করেছে এটা? ঠিক জানি না, মানে এগুলো তো মানে আনস্পোকেন ল্যাঙ্গুয়েজে অনেক কিছু বলা যায়, অনেক কিছুর ইন্টারপ্রিটেশন করা যায়। তো যেটা দেখতে হবে যে সেটা হচ্ছে যে তারা অ্যাকশনে কি কি করছে, এবং সেই দেখানোর সিম্বলিজম একটা কথা, কিন্তু অ্যাকশনে রিয়েলিটিতে জুদের সাথে কি ব্যবহার করছে, মুসলমানদের সাথে কি ব্যবহার করছে, কালোদের সাথে কি ব্যবহার করছে, অন্যান্য যেসব মাইনরিটি রয়েছে সেই সব মাইনরিটিদের, এই যে ইমিগ্রেন্টসরা যারা এসছে, এই ইমিগ্রেন্টসদের সাথে কিভাবে ব্যবহার করছে। এখানে লিগাল ইমিগ্রেন্টস আছে, যাদের জন্ম রাইট আছে, তাদের বিরুদ্ধেও তারা বিভিন্ন রকম অ্যাকশন নেওয়ার কথা আমরা শুনতে পাচ্ছি। কাজে আমরা এখনো, আমার একটা সন্দেহ রয়েছে এখানে যে এই ধরনের একটা মানসিকতা একে মানে তার পলিসিগুলোকে ডিকটেট করতে পারে। ওকে, বুঝতে পেরেছি। এই যে লক্ষণ বললেন, এটা তো ফ্যাসিজমের লক্ষণ। আমরা দেখেছি বিভিন্ন সময় ক্ষমতা, অর্থ, এগুলো কক্ষিগত হয় এবং নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, তবে একটা কথা আমি বলবো যে আমেরিকান কনস্টিটিউশন, আমেরিকান ডেমোক্রেটিক সিস্টেম, আমেরিকার হায়ারার্কি অফ মানে অর্গানাইজেশন অ্যান্ড কালচার, এই কাউন্টি থেকে একেবারে নিচের থেকে উপর পর্যন্ত একটা চেক অ্যান্ড ব্যালেন্সের সিস্টেম আমেরিকার ভেতরে রয়েছে। আমেরিকার যে 3টে ব্রাঞ্চ গভর্নমেন্ট রয়েছে, তার ভেতরে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের সুন্দর একটা অর্গানাইজেশনাল ডেমোক্রেটিক প্রসেস রয়েছে, যেটা এগুলোকে চ্যালেঞ্জ করতে পারে। রাইট, করতে পারে, কিন্তু আমরা দেখছি অন্তত আগামী 2 বছর মধ্যবর্তী নির্বাচনের আগ পর্যন্ত কংগ্রেসের 2টি চেম্বার, সুপ্রিম কোর্ট, এগুলো সবই হোয়াইট হাউস একটি দলের অধীনে থাকছে, অন্তত 2 বছর থাকছে। আমি সৈয়দ মাহমুদুল্লাহর কাছে যাব, একই বিষয়ে আপনার কাছে জানতে যাব, এবং আপনাকে যেটি বলে রাখবো যে আর কয়েকটি ঘটনা আছে, যেমন সশরীরে বাড়ি থেকে কাজ না করে সশরীরে অফিসে এসে কাজ করার আদেশ দিয়েছেন, যাতে কেউ হোম অফিস করতে না পারে, অর্থাৎ ভার্চুয়াল অফিস করতে না পারে। এইটার যে বিধি ছিল সেটা বাতিল করেছেন, এবং ফেডারেল সরকারে যে কোনো ধরনের নিয়োগ উনি ফ্রিজ করেছেন। এরকম মানে সামরিক বাহিনী ছাড়া অন্যান্য যে সকল নিয়োগ আছে সেগুলো বন্ধ করেছেন। এবং আরো এইটি আপনার তো ভালো মনে হচ্ছে, আইআরএস এর হাজার হাজার লোকের চাকরি নট করে দিয়েছে, চাকরি থেকে এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভদের একেবারে সবাইকে রিটায়ার করতে বলেছে, যে দে আর অল গন। ওকে, আরেকটি বিষয় আছে, যিনি ফ্রিডম অফ স্পিচের কথা বলেছেন, যে যারা সেন্সরশিপ করবে এবং সরকারি ফ্রি স্পিচের সরকারি পক্ষ থেকে বাধা আসবে, এরকম তিনি আদেশ দিয়েছেন, এবং ফ্রি স্পিচের কথা তিনি জোর দিয়ে বলেছেন। এইগুলো সম্পর্কেও আপনার কাছে জানতে চাইব সৈয়দ মাহমুদুল্লাহ। এবং শেষে দুজনের কাছেই রেখে দিই প্রশ্ন,
এই ডোনাল্ড ট্রাম্পের এই নতুন প্রশাসনের বাইডেন প্রশাসন একভাবে আশান্বিত হয়েছিল, মনে হয়েছিল বাংলাদেশের যে বর্তমান সরকার, ডক্টর ইউনূসের সরকার, কিন্তু নতুন প্রশাসন আসার ফলে কোনো ভালো বা খারাপ খবর আসবে কি না এরকম কিছু আশঙ্কা করছেন কি না আপনারা দুজনের কাছে? এটা পরে, আগে সৈয়দ মহিবুল্লাহ আপনার কাছে জানতে চাই। আপনাকে ধন্যবাদ। প্রেসিডেন্ট ট্রাম্প আজকে একটা কথা বলেছেন, বর্ণবাদের ইস্যু তো এনেছেন আপনি। রাইট। ডিইআই মানে সেটা হচ্ছে ডিইআই হচ্ছে আপনার ডাইভার্সিটি, ইকুয়ালিটি এন্ড ইনক্লুসিভনেস। ডাইভার্সিটি, ইকুয়ালিটি এন্ড ইনক্লুশন, এইটাকে উনি বাতিল করে দিয়েছেন। এটা এতদিন এই নীতিটাকে তিনি বাতিল ঘোষণা করছেন। এবং এই ডাইভার্সিটি, ইকুয়ালিটি এন্ড ইনক্লুশন হচ্ছিল মাইনরিটি কমিউনিটি, মানে ডিপ্রাইভড কমিউনিটি, মানে যারা নানা ধরনের অসুবিধা আছে তাদের, এবং মানে নারী এদেরকে মানে তুলে আনার জন্য, অনগ্রসর এবং অসুবিধার সম্মুখীন জনগোষ্ঠীকে উপরে আনার জন্য একটা পলিসি নেওয়া। ধরা যাক মানে সরকারি কর্মচারী একটা ডিপার্টমেন্টে জনসংখ্যার চাইতে, অনুপাতের চাইতে অনেক কম মাইনরিটি বা ফিমেল কর্মী আছে, সেখানে ওই নীতির কারণে তাদের নিয়োগ বাড়ানো, এই ধরনের নানা পদ্ধতি নেওয়ার একটা নিয়ম ছিল, চালু ছিল। এর মানে এই না যে একেবারে পুরো অর্জিত হয়েছে, এই যে মানে ডেফিসিটটা তারপরে ছিল, কিন্তু তারপরে থাকার পরও আপনার তিনি হয়নি, কিন্তু তিনি এটা বাতিল ঘোষণা করেছেন। ফলে এটার দ্বারা বোঝা যাচ্ছে যে অনগ্রসর এবং অনগ্রসর মধ্যে কারা, মানে অনগ্রসর মধ্যে অশ্বেতাঙ্গরা এবং অনগ্রসর মধ্যে আমি আশা করছি আপনি আমার ভয়েস শুনছেন। শুনতে পাচ্ছি, জি জি, আপনি বলে যান এখন। হ্যাঁ, ঠিক আছে। তো যাই হোক, এইটা অনগ্রসর কমিউনিটি থেকে জন্য, বিশেষ করে কৃষ্ণাঙ্গ এবং হিস্পানিক কমিউনিটি এবং অশ্বেতাঙ্গ অন্যান্য কমিউনিটি তো অনগ্রসর বেশি, তারা ক্ষতিগ্রস্ত হয়। ফলে এই নীতির দ্বারা, এটার দ্বারা অপ্রত্যক্ষভাবে, পরোক্ষভাবে তা এক ধরনের বর্ণবাদী নীতির প্রতিফলন করছে। প্রত্যক্ষভাবে না, প্রত্যক্ষভাবে তিনি এইবারে গত কয়েক বছরে, বিশেষ করে 1-2 বছরে তিনি প্রত্যক্ষভাবে কোনো বর্ণবাদী কথা বলেছেন আমার স্মরণে পড়ছে না। নীতির দ্বারা বর্ণবাদ প্রতিফলিত হলে সেটাই মূল কথা, একটা। 2 নম্বর হচ্ছে এইবারে তিনি যে উইন করলেন কামালা হ্যারিসের বিরুদ্ধে, এতে মানে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে হিস্পানিক কমিউনিটি তার নীতির দ্বারা, মানে তার ইমিগ্রেশন পলিসি, অর্থনৈতিক পলিসি দ্বারা হিস্পানিকরা এবং কৃষ্ণাঙ্গরা, আফ্রিকান আমেরিকানরা ক্ষতিগ্রস্ত হবে। তাদের হিস্পানিকদের বেশি ভোট উনি পেয়েছেন এবং কৃষ্ণাঙ্গদের, আফ্রিকান আমেরিকানদের মধ্যে পুরুষদের বেশি ভোট পেয়েছেন এটা তিনি। ফলে তারা অসন্তুষ্ট ছিল তার, মানে তার অন্যান্য নীতি ইত্যাদির, আগের টাইমের নীতি এবং নূতন করে তিনি যে নীতি অনুসরণ করবেন তাতে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা সত্ত্বেও তারা মানে প্রেসিডেন্ট বাইডেন আমলে, প্রশাসন আমলে অর্থনৈতিকভাবে অত্যন্ত কষ্টে ছিলেন বলে, এবং তাদের উদ্ধার করার জন্য, তাদের অবস্থার উন্নতির জন্য বাইডেন তেমন কিছু করেননি, এই ধারণা থেকে তার বিরুদ্ধে বেশিরভাগ ভোট দিয়েছেন। এটাগুলো মানে তার সম্পর্কে। আর কতগুলো মেজর ঘোষণা তিনি করছেন। তিনি পানামা ক্যানাল, যেটা পানামা নামক রাষ্ট্রের পানামা, সেটা উনি বলেছেন সেটা যুক্তরাষ্ট্র নিয়ে নেবে। এটা বিরাট একটা ঘটনা। নিয়ে নেবে মানে ওয়ান ফাইন ডে তিনি বলবেন আজকে থেকে আমার, এবং তিনি আমেরিকার সৈন্য সেখানে পাঠাবেন। পানামার সাধ্য নাই যুক্তরাষ্ট্রের সৈন্যের মোকাবিলা করে, ফলে পানামাকে মানে সেটা মেনে নিতে হবে। কিন্তু সারা বিশ্বের অন্যান্য দেশ কি মেনে নেবে এটা? এরকম বিশ্ব মেনে নিন, যুক্তরাষ্ট্র ওখানে মানে ফিজিক্যাল অ্যাকচুয়াল মানে দখল তারা কায়েম করে নেবে। যুক্তরাষ্ট্র ওখানে যাওয়ার পরে, ভালো যে কানাডাকে অন্তর্ভুক্ত করার কথা বলেনি, গ্রিনল্যান্ডকে কিনে নেওয়ার কথা বলেনি। সেইটা গ্রিনল্যান্ড কেনা সেটা খুব বলেছেন ইনডাইরেক্টলি, সেটা উনি যুক্তরাষ্ট্রের মানে সম্প্রসারণ করতে চান। রাইট, সম্প্রসারণ কোথায়? ওই গ্রিনল্যান্ডটাই, ওইটা ইনডাইরেক্টলি আজকে আর বলেননি। কানাডাটা উনি এমনি বলেছেন, উনিও জানেন, কানাডাও জানে, পৃথিবীর মানুষ জানে যুক্তরাষ্ট্রের চাইতে আয়তনের বড়, সম্পদ, বিপুল সম্পদের অধিকারী, জনসংখ্যা অনেক কম, তারা ইন্ডাস্ট্রিয়ালি এত বিরাট না এবং সামরিক মানে শক্তিটা এত বিরাট না, তাদেরকে জবরদখলও করতে পারবে না
তাদের গলা টিপেও ধরতে পারবো না, শুল্ক এরা বাড়ালে তারাও বাড়াবে, ফলে সেইটা কথার কথা বলতে পারেন, এক ধরনের প্রেশার ট্যাকটিক্স। মানে কিন্তু এই প্যানামাটা উনি দখল করে নিচ্ছেন যুক্তরাষ্ট্রের জাস্ট ম্যাটার অফ টাইম, ফিজিক্যাল ইয়ে। আর গ্রিনল্যান্ডের ব্যাপারেও আলোচনার জন্য সেখানে যিনি রাষ্ট্রদূত করেছেন, যাকে মানে ডেনমার্কে, সেই রাষ্ট্রদূত ওই ব্যাপারে ডেনমার্কের সাথে কথা বলবে। উনি ওই যে এলাকা সফর করতে যাচ্ছেন, ফলে ওনার পুত্র একজন গিয়ে সেখানে সফর করে এসছে কয়েকদিন আগে। ফলে ও ডেনমার্কের মানে গ্রিনল্যান্ডের ব্যাপারটা আমার মনে হচ্ছে 2 দিন আগে হোক পরে হোক, প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে যুক্তরাষ্ট্র সেটা নিয়ে নেওয়ার চেষ্টা করবে, উনি চেষ্টা করবেন। অন্যান্য ক্ষেত্রে তিনি যে মানে জনগণের উন্নয়নের কথা বলেছেন, অর্থনৈতিক উন্নয়ন, জিনিসপত্রের দাম কমাবেন বলেছেন, এগুলো সব ভালো কথা বলেছেন। কিন্তু সমস্যা হচ্ছে যে তিনি জিনিসপত্রের দাম কমাতে হলে পৃথিবীর বড় বড় রপ্তানিকারক যারা তাদের থেকে জিনিস আমদানি করেন, যেগুলোর উপর শুল্ক যদি অনেক বাড়িয়ে দেন, তার থেকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগারে অর্থ হয়তো কিছু বেশি আসলো, কিন্তু ওই শুল্ক বাড়ানোর ফলে দ্রব্যের দাম 2 ভাগ বাড়বে। ওই জিনিসগুলো যুক্তরাষ্ট্রে যখন আসবে দাম বাড়বে। আবার যুক্তরাষ্ট্র থেকে যে সমস্ত জিনিস অন্যান্য দেশে যায়, যাদের উপর উনি শুল্ক পাবেন, তারা এগুলোর উপরে শুল্ক বাড়াবে। সেই কারণে যুক্তরাষ্ট্রের যে অতিরিক্ত কোষাগারে অর্থটা আসলো, তার থেকে অনেক অর্থ মানে ওইদিকে ক্ষতি হবে। ফলে যুক্তরাষ্ট্র যে খুব নিট বেনিফিটেড হয়ে যাবে তা না, কিছু বেনিফিট সম্ভবত হবে। আমরা জি আর আপনি শেষ প্রশ্ন করেছিলেন, আমি একসাথে বলে বাংলাদেশ প্রসঙ্গে আপনার কাছে পরে আসি। রাইট, আমি বাংলাদেশ নিয়ে শুরু করি ডক্টর শফিকুর রহমানের কাছ থেকে। বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশের সাথেই ফোকাস যদি করি, ইউরোপ বা ভারত, চীন, রাশিয়া, এই সম্পর্কগুলো কেমন হবে বাংলাদেশ সহ? বাংলাদেশের দিয়ে আরম্ভ করি যদি হয়। আমরা আমেরিকার জন্য বাংলাদেশ কিন্তু খুবই একটা ক্ষুদ্র ও এমন বড় একটা মার্কেট নয়, বড় একটা দেশ নয়, বড় কোনো রাজনৈতিক অর্গানাইজেশন নয়, বড় সামরিক দেশ নয়। আমাদের এমন কোনো শক্তি নেই যেটা আমরা আমেরিকাকে বা মানে আমেরিকা আমাদেরকে খুব একটা মানে আমাদের বিরুদ্ধে গিয়ে খুব একটা তাদের লাভ হবে বা ক্ষতি হবে। কাজী সেই হিসেবে যদি আমরা দেখি, তাহলে বাংলাদেশকে আমরা যদি ইন্ডিয়ান কনটেক্সটে নিয়ে মানে বড় পিকচার দেখার চেষ্টা করি, তাহলে তখন আমেরিকার কিছুটা কনটেক্সট, কিছুটা জিনিস আসবে। এখন ইন্ডিয়ান কনটেক্সটের ব্যাপারটা হচ্ছে যে চায়না, ইন্ডিয়া চীনের বিরুদ্ধে এবং আমেরিকা চীনের বিরুদ্ধে, এবং আমেরিকা চীনের সাথে ব্যবসা করে ঠিকই বিভিন্নভাবে। এলন মাস্কের তার ব্যাটারির বড় ফ্যাক্টরি সবই রয়েছে চীন দেশে। কাজেই চীন দেশের সাথে কতটুকু কনফ্লিক্টে যাবে বা করতে পারবে সেটা আমরা একটু পরেও কথা বলতে পারবো। তো এখন বাংলাদেশের ব্যাপারে যেটা আমরা বুঝতে পারছি, আমার কাছে যে ধারণা, খুব একটা বড় রকম পরিবর্তন বা কোনো রকম চেঞ্জ বা কোনো রকম আশঙ্কা বাংলাদেশের নেই, এটা আমার ব্যক্তিগত ধারণা। কিন্তু একদল তো খুশি হচ্ছে। হ্যাঁ, গত একটা ঘটনায় এর সাথে, তার আগে আমি একটা বলছি, অনেকে খুশি হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। আরেকটা ঘটনা হচ্ছে, সেটা হচ্ছে যে আমেরিকান অ্যাম্বাসেডার, লাস্ট অ্যাম্বাসেডার ইন ইন্ডিয়া, উনি যখন গত সপ্তাহের আগের সপ্তাহে চলে আসেন, তখন উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন যে ইন্ডিয়া এবং আমেরিকা একসাথে হয়ে বাংলাদেশের অর্থনীতি এবং বাংলাদেশের বর্তমান সরকারের এবং বাংলাদেশের নতুন পরিবর্তিত পরিবেশকে সাপোর্ট করবে। এখন এই যে কমিটমেন্টটা দিয়েছে, এবং তার ভেতরে ইন্ডিয়া রয়েছে, ইন্ডিয়ার নামটা উনি ব্যবহার করেছেন, ভারতের নামটা উনি ব্যবহার করেছেন। সেখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে রিয়েল পিকচার এখন যেটা হচ্ছে বাংলাদেশের ভেতরে এবং ভারত এবং আমেরিকার সাথে যে সম্পর্ক, বাংলাদেশের ভেতরে যদি আওয়ামী লীগ একটা নতুন লিডারশিপ নিয়ে এগিয়ে আসতো, তাহলে হয়তো মানে হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ যদি তৈরি হতে পারতো, অর্গানাইজড হতে পারতো, তাহলে
মানে বাংলাদেশের Right. ভবিষ্যৎ অনেকটা পরিষ্কার এবং একটা বলা যেতে পারে গণতান্ত্রিক পদ্ধতির দিকে যেতে পারতো। সেই হিসেবে আমি কোনো এক বড় রকম ফিয়ার বা কোনো রকম আশঙ্কা দেখি না। রাইট। ডক্টর শফিকুর রহমান, আমার হাতে সময় আছে 1.5-2 মিনিট, এর মধ্যেই সেরে ফেলতে হবে অনুষ্ঠানটি। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার কাছে। যেটা প্রফেসর সাহেব বলেছেন যে ভারতের একটা ব্যাপার আছে, ভারত এবং যুক্তরাষ্ট্র চীনকে কন্টেইন করার জন্য ইন্দো চায়না মানে ইন্দো প্যাসিফিক যে নীতি আছে তাতে ভারত যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ, এবং ভারত যুক্তরাষ্ট্রের অস্ত্র এবং অন্যান্য বাণিজ্যের একটা বিশাল মার্কেট, 141 কোটি লোক দেশের লোক, জনসংখ্যার লোক। ফলে বাণিজ্যের কারণে এবং মানে স্ট্র্যাটেজিক কারণে ভারতকে সন্তুষ্ট রাখতে হবে। এখন ভারত বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রকে যদি বিশেষ কোনো একটা নীতি অনুসরণ করার কথা বলে, সেটা সম্ভবত যুক্তরাষ্ট্র বিবেচনা করে দেখবে। এর মানে এই না যে লাফিয়ে ভারতের স্বার্থ রক্ষার জন্য বাংলাদেশের উপরে প্রচন্ড চাপ সৃষ্টি করবে। কিঞ্চিত চাপ সৃষ্টি করার সম্ভাবনা আমার কাছে মনে হয় আছে। সেটা যুক্তরাষ্ট্রে বিজেপিপন্থী যারা আছেন, ভারতীয় এবং বাংলাদেশীয় বিজেপিপন্থী আছেন, তাদের একটা স্ট্রং লবি যে দীর্ঘদিন থেকে ট্রাম্পের সাথে যোগাযোগ রেখে আসছে। আপনার মনে আছে প্রিয়া সাহা নামে এক মহিলাকে এরা একবার ট্রাম্পের কাছে পাঠিয়েছিল এবং তিনি বাংলাদেশে সংখ্যালঘুদের নির্মূল করে দেওয়ার অভিযান চলছে বলে অভিযোগ করেছিল। ফলে তাদের একটা গ্রুপ এই একটা আছে, তো ওভারঅল একটা প্রভাব পড়তে পারে। 2 নম্বর হচ্ছে হিলারি ক্লিনটন এবং প্রেসিডেন্ট ক্লিনটনের বন্ধু হিসেবে পরিচিত বাংলাদেশের বর্তমান সরকারের প্রধান ডক্টর ইউনূস, এবং হিলারি ক্লিনটন এবং ক্লিনটন এদেরকে ট্রাম্প দুই চোখে দেখতে পারেন না একেবারে। সেটারও একটা কারণ আছে, তিনি অনেক কিছু ব্যক্তিকেন্দ্রিক মানবন্ধ রাষ্ট্রীয় চাইতে এটা তাদের বন্ধু হিসেবে যদি তার বিবেচনায় মনে করেন যে তার বিরুদ্ধে কিছু নীতি নেওয়া বা কিছু চাপ, সেটার কারণে একটা হতে পারে। তো ওভারঅল একেবারে চাপ থাকবে না, কিছু তারা অনুভব করে। এবং আরেকটা হচ্ছে বাইডেন প্রশাসনের অনেক নীতির বিরুদ্ধে তো তিনি যাবেন। বাইডেন প্রশাসন বাংলাদেশের ব্যাপারে যে নীতি নিয়েছে সেটা তারা সম্ভবত কিঞ্চিত পরিবর্তন করতে পারবেন, সম্ভবত করেন। তবে যদি মানে সেন্ট মার্টিন আইল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে ইউনূস সরকারের অন্তরালে, সেইটার ব্যাপারে তিনি নিশ্চয়ই সেটা থেকে পিছনে আসবেন না। সেই কারণে বাংলাদেশের বর্তমান সরকারের সাথে হয়তো সম্পর্ক প্রচন্ডভাবে চাপ সৃষ্টি না করে ওইটা মানে তাদের কবলে নেওয়ার বা তাদের অ্যারেঞ্জমেন্টে নেওয়ার চেষ্টা থেকে তিনি বিরত হবেন না। ফলে কিঞ্চিত চাপ আসবে বলে আমার ধারণা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবং এই বিষয়টাতে বিস্তারিত বিশদভাবে তুলে ধরার জন্য। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর শফিকুর রহমান। আপনারা ভালো থাকবেন। সবাইকে শুভেচ্ছা। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।